বাংলাদেশের ওপর দিয়ে শুয়োরের মাংস যাবে রাখাইনে। মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, আই উইল নট গো ইনটু ডিটেইলস। সাংবাদিকদের বলছেন, এই বিষয়ে আমি গভীরভাবে কোনো কথা বলবো না, এই বিষয়ে আমি বিশদভাবে কথা বলবো না, এই বিষয়ে আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের জানাবো না। একটা বড় দুর্নীতির সামনে দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশ। এই পৃথিবীতে স্লটার কসাইখানার মতো কাটা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের। সেই সময় কোথায় ছিল ইউএন? ইউএন এখন বড় বড় কথা বলছে, গাজাতে কি হয়েছে, ইউক্রেনে কি হচ্ছে, তখন তো চুপ। বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারকে নিয়ে যাওয়ার পেছনে আসলে জিও পলিটিক্সে অনেকের স্বার্থ আছে। শাবাশ বাংলাদেশ ট্রিবিউন, আসল কথাটা বলে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। বাংলায় একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ প্রতিবেশী বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি সন্ত্রাসবাদী ইসলামী শক্তির উত্থান ঘটেছে। হ্যাঁ, আমিও মানি আপনাদের মতো 5 থেকে 7% এই সমস্ত জঙ্গি ইসলামিক শক্তি রয়েছে। বাদ বাকি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তারা কিন্তু মনে প্রাণে বাঙালি, অর্থাৎ তারা রবীন্দ্র নজরুল পড়ে। কিন্তু এই 5 থেকে 7% এই সমস্ত ইসলামিক মৌলবাদীরা যেমন সংখ্যালঘুদের বিরুদ্ধে তারা প্রত্যহ সকালবেলা ঘুম থেকে উঠেই ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবার কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে গেছে। এবার তাদের সামনে বাংলাদেশের মধ্য দিয়ে পর্ক অর্থাৎ শুয়োরের মাংস যাবে রাখাইনে, আর তারা চুপ করে দেখবে। তার কারণ এই মুহূর্তে হিউম্যান করিডর এবং মানবিক কল্যাণের জন্য তাদের বাধ্য করা হবে, অর্থাৎ বাংলাদেশ বাধ্য শুয়োরের মাংস অর্থাৎ পর্ক নিয়ে বাংলাদেশের মধ্য থেকে রাখাইন বর্ডার অর্থাৎ মায়ানমারের রাখাইনের সীমান্ত দিয়ে তা পৌঁছাবে। আমি পুরো বিষয়টা একটু খুলে বলছি। হ্যাঁ, আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী মৌলবাদের এত বাড়ান্ত তারা মেনে নেবে? আলবাত মেনে নেবে, তারা বাধ্য মেনে নিতে। কারণ তাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা সেই রকমই কথা বলেছে। এখন নয়, এখন তো প্রকাশ্যে আসছে। এ তো ঠিক হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই। আসলে পুরো বিষয়টা আপনাদের বিশদে বলতে হবে। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন এর ফলে বাংলাদেশ কি পাবে? বাংলাদেশ কিছু পাবে না, কিন্তু বাংলাদেশের উপদেষ্টারা তারা পাবে। আসলে এই মুহূর্তে পৃথিবীর যা জিও পলিটিক্সের অবস্থা, যেখানে রুশ আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, হামাসকে কার্যত হামাসের নাম করে গোটা প্যালেস্তাইন এবং গাজাকে গুড়িয়ে দিয়েছে কার্যত ইসরায়েল। সেখানে রাষ্ট্রসংঘ বা ইউএন বলে কিছু নেই। ভারত পাকিস্তান এই যে সংঘর্ষ যুদ্ধের আবহ, এখানেও ইউএন বা রাষ্ট্রসংঘের কোনো ভূমিকা ছিল না। আসলে এখন রাষ্ট্রসংঘ কলমে চালায় সরাসরিভাবে ইউএন, আগেও চালাতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে রাষ্ট্রসংঘ একেবারে ক্রিয়ানক শুধু নয়, বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকর বাকর। আর সেই ইউএনের মাধ্যমেই সেই খাবার গিয়ে পৌঁছাবে বাংলাদেশ থেকে সরাসরি রাখাইনে, অর্থাৎ বাংলাদেশের ওপর দিয়ে শুয়োরের মাংস যাবে রাখাইনে। একবার দেখিয়ে দেব। Is United States really planning a proxy war in Myanmar? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। Despite reports to the contrary, the likelihood of any Western country joining the conflict is vanishingly small. এ কথা আমরা বলছি না, কারা বলছে? পৃথিবীর বিখ্যাত দ্য ইন্টারপ্রেটার পরিষ্কার বলছে, এবং অন্য কোনো রাষ্ট্রের নাম উঠে আসছে না। উঠে আসছে প্রশ্নে একটাই দেশের নাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেটস। কে লিখছেন?
পৃথিবী বিখ্যাত অ্যান্ড্রু সাল্ট, পৃথিবী বিখ্যাত ইন্টারপ্রেটার, পলিটিক্যাল কমেন্টেটর, ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের অন্যতম বিদগ্ধ লেখক এই প্রশ্ন তুলেছে। এবার চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সেই বিষয়। আসলে আপনাদের ধীরে ধীরে আমি পর্দাটা ফাঁস করব। কেন, কি জন্যে, কোথায়, কি কারণে হিউম্যানিটেরিয়ান করিডর ফর মায়ানমার সিটিজেন, অর্থাৎ যারা বাংলাদেশ ইসলাম প্রধান দেশ এবং সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামে বিশ্বাস করে, যারা অর্থাৎ রাখাইন প্রদেশে যারা গলা ধাক্কা দিয়ে, লাথি মেরে, খুন ধর্ষণ করে সেই সমস্ত রোহিঙ্গাদের বার করে দিচ্ছে, অর্থাৎ যারা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, এবার দেখুন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তাদের জন্য খাবার পাঠাতে হবে এবং শুয়োরের মাংস, প্যাকড শুয়োরের মাংস বাংলাদেশের মধ্য দিয়ে যাবে কোথায়? রাখাইনে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে খুব পরিষ্কারভাবে আমরা আজকে আলোচনা করব। আপনাদের বলি, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে যারা সাংবাদিক বন্ধু তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিন্তু প্রশ্ন তুলছে। কিন্তু জানেন তো, আমাদের মতো এত সোজা সাপটা কথাগুলো তারা বলতে পারবেন না, তার কারণ তারা বাংলাদেশে থাকেন। আমি বলছি না তারা অক্ষম, ওই সমস্ত সাংবাদিক কুল অত্যন্ত সক্ষম, তারা জানেন কি হতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও তারা বলতে পারবেন না, কারণ তাদের দায়বদ্ধতা আছে, কারণ তাদের বাংলাদেশে আপাতত টিকে থাকতে হবে। সুতরাং আজকে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করব, কারণ বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা বুঝতে পারছে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে, মন খুলে কথা বলতে পারছে না। সুতরাং এ দায়িত্ব আমাদের নিতেই হবে, তার কারণ আমাদের প্রতিবেশী, তাদের ক্ষেত্রে যদি কোনো ধরনের গৃহযুদ্ধের পরিবেশ ঘটে সেটা আমাদের পক্ষেও মঙ্গলজনক নয়। এবং দেখুন, সবশেষে একটা কথা বলি, বাঙালি তো যতই হোক বাংলাদেশের উগ্র ইসলাম প্রীতি এখন, কিন্তু মনে রাখবেন ওরাও বাঙালি, বাংলায় কথা বলে। রবীন্দ্রনাথ, নজরুল, কোনো সংঘর্ষ নেই। আসলে ওই সমস্ত মানুষগুলো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা দেশ ছেড়ে পালিয়েছে অথবা ঢুকরে বাড়িতে দরজা বন্ধ করে কাঁদছে। কিন্তু আমাদের দায়িত্ব বাংলাদেশের ঠিক কি ঘটছে, এই হিউম্যান করিডর কি, কেন, এর ফলে কি হবে, এবং এই হিউম্যান করিডর করার ফলে কে কে লাভবান হবে তার হিসেব আপনাদের সম্পূর্ণ দেব। যাই হোক, ফিরে আসি আলোচনায়। বাংলাদেশ এগ্রিজ টু ইউএন কল টু ওপেন হিউম্যান করিডর ফর মায়ানমার সিটিজেন, অর্থাৎ এই মায়ানমার সিটিজেন যারা রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে যারা মুসলিম জনগোষ্ঠীকে তাড়ানোর চেষ্টা করছে রাখাইন প্রদেশ থেকে, তাদের জন্য খাবার যাবে বাংলাদেশের ওপর দিয়ে। বলছিলাম এই কথাই যে ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। মুভ কামস অ্যাজ রেবেলস কন্ট্রোল মায়ানমার বর্ডার। অবশ্যই মায়ানমার বর্ডারটাই এই মুহূর্তে রেবেলস, অর্থাৎ যারা বিদ্রোহী, যারা কারোর কাছে বিপ্লবী, কারোর কাছে সন্ত্রাসবাদী, তারাই নিয়ন্ত্রণ করছে। ঢাকা, বাংলাদেশ has agreed to request by UN to establish a humanitarian corridor along its border with Myanmar Rakhine State for citizens of the war-torn country, officials said Sunday. এখানে একটু আপনাদের খুব পরিষ্কারভাবে বলি যে বাংলাদেশ হ্যাজ এগ্রিড টু আ রিকোয়েস্ট বাই ইউএন। এই যে ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘ, আসলে রাষ্ট্রসংঘ নয়, এটা চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘকে শিখণ্ডী করে দাঁড় করিয়ে আসলে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। টু এস্টাবলিশ আ হিউম্যানিটেরিয়ান করিডর অ্যালং its border with Myanmar Rakhine State for citizen of war-torn country, officials said Sunday. The UN wants to create a humanitarian corridor through Bangladesh to send humanitarian aid to Myanmar Rakhine State.
The transitional government has agreed in principle to this. এখানে ট্রানজিশনাল গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার অর্থাৎ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা সেই সরকারটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে ট্রানজিশনাল দ্য ট্রানজিশনাল গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড টু প্রিন্সিপাল টু দিস সাবজেক্ট টু কন্ডিশন। এই যে সাবজেক্ট টু কন্ডিশন, এই সাবজেক্টটা কি ভয়ঙ্কর, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টারা এই হিউম্যানিটেরিয়ান করিডর নিয়ে এক এক কথা বলছেন, কিন্তু কেউ পরিষ্কার বলছেন না এই শর্তগুলো কি। আজকে আমরা অবশ্যই পর্দাফাশ করব এই শর্তগুলো কি, শুনলে চমকে যাবেন। এবং বিশ্বাস করুন তাতে বাংলাদেশের আম জনতার কোনো লাভ নেই, বিশ্বাস করুন তাতে বাংলাদেশেরও কোনো লাভ নেই, কিন্তু লাভ আছে। কাদের লাভ আছে, কি ধরনের লাভ আছে সেটা আপনাকে বলবো। Foreign Affairs Advisor Mohammad Tawhid Hussain told reporters in the capital, Dhaka. Foreign Affairs Advisor Mohammad Tawhid Hussain বলেছেন, It will be a humanitarian passage, but we have some conditions. আবার সেই কন্ডিশনস। কি কন্ডিশন বাপু বলো, লোককে জানাও, বলতে পারছো না কেন? বলবো। I will not go into detail. দেখুন খুব গুরুত্বপূর্ণ, দেখুন ফরেন অ্যাডভাইজার মানে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন, মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন I will not go into details. সাংবাদিকদের বলছেন এই বিষয়ে আমি গভীরভাবে কোনো কথা বলবো না, এই বিষয়ে আমি বিশদভাবে কথা বলবো না, এই বিষয়ে আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের জানাবো না। কেন জানাবেন না? মানছি জনগণের নির্দেশ নিয়ে আজকে আপনি মসনদে বসেননি, কিন্তু তাই বলে সাংবাদিকদের জানাবেন না ভাই। কেন জানাবেন না? কারণ জানাতে পারবেন না, সেই মুখ নেই। কেন বলছি? ইফ দ্য কন্ডিশনস আর মেট উই উইল ডেফিনেটলি হেল্প। মানে আমাদের কন্ডিশনগুলো যদি যখন পরিপূর্ণ করা হবে তখন উই উইল ডেফিনেটলি হেল্প। এখানে ডেফিনেটলি কথাটা দেখুন, ডেফিনেটলি মানে করবই। কেন কেন করবে, কিসের জন্য করবে, কি তোমাদের শর্ত সেটা বলনি, কিন্তু বাদবাকি সব বলে দিচ্ছ। এখন আর কি দরাদরি চলছে, আন্ডার দ্য টেবিল দরাদরি চলছে। কিসের দরাদরি জানবো, জানা উচিত, জানাবো, সত্যি কথাটা সত্যিভাবে বলবো। হোসেন said the conflict in Myanmar is linked to Bangladesh's interest because of a large population of Myanmar has taken refuge in our country and we want to send them back. যা বলতে হয়, যে বলছে মায়ানমার থেকে যে বিরাট একটা জনগোষ্ঠী এবং তাদের সংখ্যায় অনেক, a large population of Myanmar has taken refuge, তারা এসে উদ্বাস্তু হয়ে রয়েছে in our country অর্থাৎ বাংলাদেশে, and we want to send them back, আমরা তাদের আবার ফিরিয়ে দিতে চাই। We have to do whatever we need to do to send them back. মানে একটা বুঝতে পারছেন তো, নিজের স্বার্থে করছে কিন্তু এমন একটা ব্যাপার দেখাচ্ছে যেন বৃহত্তর বাংলাদেশের জন্য করছে, এবং সেই কারণে বলছে we have to do whatever we need to do, send them back. মানে এমন একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তাদের বোঝাচ্ছেন দেখো আমি যা করছি বাংলাদেশের স্বার্থে করছে। ইন দ্য নেম অফ কান্ট্রি, Bangladesh is already hosting more than 1.3 million Rohingya refugees from Myanmar in Cox's Bazar who fled military crackdowns in August 2017. এমনভাবে বলছেন না, এমনভাবে এই উপদেশটা বলছেন যে 1.3 মিলিয়ন লোককে রাতারাতি ওই যে হিউম্যানিটেরিয়ান করিডর দিয়ে সাহায্য যাবে তার মধ্য দিয়ে নাকি পাঠিয়ে দেবেন। আমি জানি এটা পাগলেও বিশ্বাস করবে না, কিন্তু এই কথাগুলো কেন বলছেন বোঝাবো। এবার চলে আসি ঢাকা ট্রিবিউন। দেখুন ভারতের কাগজ নয়, কিন্তু আপনারা বলবেন যে ভারতের অপপ্রচার, ভারতের কাগজ নয়, আমি ঢাকা ট্রিবিউন।
a humanitarian corridor for Rakhine? Question mark. Dissecting the potential and challenges. The provision of a humanitarian corridor for Rakhine state has long been a topic of heated discussion in Bangladesh. বাংলাদেশ এখন উত্তপ্ত এই বিষয় নিয়ে। আসলে বাংলাদেশে যারা বুদ্ধিসম্পন্ন মানুষজন আছেন, শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন আছেন, তারা তো বুঝতে পারছেন, তারা তো টের পাচ্ছেন, তারা তো গন্ধ পাচ্ছেন, তারা আঁচ করতে পারছেন আসলে কি ঘটছে। মনে রাখবেন, এই উপমহাদেশে, আমাদের গোটা উপমহাদেশে আমাদের সবচেয়ে বড় অভিশাপ কি জানেন? দুর্নীতি। এখানে ধর্মের নামে, রাষ্ট্রের নামে এখানে দুর্নীতি হয়। ঠিক একটা বড় দুর্নীতির সামনে দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশ। কেন বলছি কি তারা চাইছেন আমি বলবো, ব্যাখ্যা করব, কিন্তু তার আগে এটা খুব গুরুত্বপূর্ণ। দ্য প্রভিশন অফ আ humanitarian corridor for Rakhine state has long been a topic of heated discussion in Bangladesh. Recently, the United Nations renewed its call for such a corridor. ইদানিংকালে বর্তমানে the United Nations renewed its call for such a corridor, warning that without immediate humanitarian aid, the people living in Rakhine are at risk of severe famine. আসলে কি হচ্ছে রাখাইনে? কি হয়েছে রাখাইনে? আপনারা জানেন ওদের ঝুন্টা সরকার এবং রাখাইনের যে আর্মি অর্থাৎ আরাকান আর্মি, এদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে হয়েছে কি, রাখাইন প্রদেশে চাষবাদ, সাধারণ মানুষের জীবনযাত্রা সমস্ত কিছু ব্যাহত হয়েছে। এবং অবিলম্বে যদি এই রাখাইনে যদি খাদ্যশস্য না নিয়ে যাওয়া যায়, তাহলে সেখানে দুর্ভিক্ষ হবে। কে বলছে? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। কাকে সামনে রেখে? ইউএনকে সামনে রেখে। কেন এই কম্পালশনটা তৈরি করা হচ্ছে? তাহলে কি এর পেছনে একটা উদ্দেশ্য আছে? একটা প্রক্সি ওয়ার হবে? আসবো, সেসব ঘটনায় আসবো। ওয়ার্নিং দ্যাট উইদাউট ইমিডিয়েট হিউম্যানিটেরিয়ান এইড, দেখুন এখানে দেখুন, ওয়ার্নিং দ্যাট উইদাউট ইমিডিয়েট হিউম্যানিটেরিয়ান এইড, অর্থাৎ হুঁশিয়ারি জারি করছে, সতর্কবাণী দিচ্ছে, যদি এক্ষুনি মানবিক সাহায্য না পৌঁছানো যায় তাহলে দুর্ভিক্ষ হবে। ডেলিভারিং দিস এইড ইজ ক্রুশিয়াল টু প্রটেক্ট রাখাইন সিভিলিয়ান্স। অত্যন্ত এই রাখাইনের মানুষজনকে বাঁচিয়ে রাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। caught in ongoing conflict between Myanmar junta and the Arakan army. দেখুন, ঠিকই তো, রাখাইন প্রদেশে যা হচ্ছে এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে যা হচ্ছে অমানবিক। তাহলে এতক্ষণ কেন সম্বিত ফেরেনি? বেছে বেছে যখন মুসলিম দেখে রোহিঙ্গাদের একেবারে ধাক্কা মেরে দেশ থেকে বার করে দিচ্ছে। এবং আপনাদের একটা কথা বলে রাখি, এই যে যত রোহিঙ্গা দেখছেন, যেখানে আপনি রোহিঙ্গা উদ্বাস্তুদের দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি বৃদ্ধা দেখতে পাবেন না, আপনি দেখবেন অল্প বয়সী, অর্থাৎ বৃদ্ধারা নেই। কেন নেই? এটা তো হতে পারে না। একটা সম্প্রদায় মানুষের মধ্যে, অর্থাৎ আমি এখানে রোহিঙ্গাদের কথা বলছি, তাদের বৃদ্ধারা নেই, এটা তো হতে পারে না। আকাশ থেকে তো আসেননি। বংশ পরম্পরায় তো একটা জনগোষ্ঠী তৈরি হয়। এই যে বৃদ্ধ মানুষগুলো কোথায় গেল? বৃদ্ধারা কোথায় গেল? আসলে ভয়ঙ্কর পরিবেশে এই বৃদ্ধারা মৃত্যুমুখে পতিত হয়েছে, অথবা এদের ফেলে রেখে আসা হয়েছে, কোনো ব্যবস্থা ছিল না এবং এদের সেখানে নরসংহার হয়েছে। ভাবতে পারেন এই পৃথিবীতে এখনো এই ধরনের ঘটনা? আমার বক্তব্য হচ্ছে, এখন এইড ইজ ক্রুশিয়াল টু প্রোটেক্ট রাখাইন সিভিলিয়ান। তখন কোথায় ছিল? তখন মায়ানমার ঝুন্টা আর আরকান আর্মির এখন সংঘর্ষ তীব্র হচ্ছে, কিন্তু ওই সময় কোথায় ছিল? যখন এতগুলো মানুষ, কম মানুষ তো নয়, সাধারণ হিসেব বলছে 1.3 মিলিয়ন বাংলাদেশেই থাকে। তার মানে আপনারা ভেবে দেখুন যে একটা সম্প্রদায়ের মধ্যে এই পৃথিবীতে স্লটার, কসাইখানার মতো কাটা হয়েছে
বৃদ্ধ বৃদ্ধাদের। সেই সময় কোথায় ছিল ইউএন? কোথায় ছিল তখন ইউএন যখন এগুলো ঘটছে? আজকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আসলে সুযোগ দিচ্ছে। এটা হিউম্যানিটেরিয়ান করিডর নয়, এটা অন্য করিডর তৈরি হচ্ছে। করিডর কেন তৈরি হয় জানেন তো? করিডর তৈরি হয় কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে, কোনো একটা পথ তৈরি করা হয় অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো। কি কার অভীষ্ট লক্ষ্য আর সেজন্য কে কি পাবেন সেটা নিয়ে আলোচনা করছি। এবার চলে আসি, দ্য ডিপ্লোম্যাট লিখছে, প্যান্ডোরাস বক্স, বাংলাদেশ অ্যান্ড দ্য রাখাইন হিউম্যানিটেরিয়ান করিডর। একেবারে ডিপ্লোম্যাট পুরোপুরি বলে দিচ্ছে প্যান্ডোরাস বক্স, একেবারে সেই জাদু বাক্স যার কোনো মানেই নেই, তৈরি করা হচ্ছে, মন মোহনী রূপ দিয়ে তৈরি করা হচ্ছে। দেখো আমরা কত মানবিকতার জন্য কাঁদছি, আমরা রাখাইন স্টেটের মানুষের জন্য আমরা শুয়োরের মাংস নিয়ে যাব বাংলাদেশের মধ্য দিয়ে, তোমরা চুপ করে থাকো, কারণ মানবিকতার খাতিরে আমরা যাব। আর বাংলাদেশ সেটা করবে। কেন করবে সেটাও বলছি। বাংলাদেশ and the Rakhine Humanitarian Corridor. For Dhaka, opening a humanitarian corridor could embroil the country in both Myanmar's civil war and great power machinations. এটা কেন বলা হচ্ছে? Humanitarian corridors are essential for mechanism designed to ensure the safe passage of the civilians fleeing conflict zone. আসলে এই হিউম্যানিটেরিয়ান করিডর কেন তৈরি করা হয়? যখন অসম্ভব অত্যাচার করা হয় তখন যাতে তারা পালাতে পারে, অব্যাহতি পেতে পারে এই ভয়ঙ্কর হিংস্রতা থেকে। অ্যান্ড টু ফ্যাসিলিটেট দ্য সুইফট ডেলিভারি অফ ক্রিটিক্যাল এইড, এবং এই হিউম্যানিটেরিয়ান করিডরের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য, তার মধ্যে ওষুধ আছে, খাদ্য আছে, পানীয় আছে, শিশুদের জন্য গুঁড়ো দুধ আছে, এগুলো যাতে পাঠানো যায় দ্রুত উপদ্রুত এলাকায়। টু দোজ ট্র্যাপড বাই হস্টালিটিস, অর্থাৎ যারা ট্র্যাপে পড়ে গেছে, ফাঁদে পড়ে গেছে, অ্যাকর্ডিং টু রুল 55 অফ দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস কাস্টমারি। খুব গুরুত্বপূর্ণ এই যে রুল 55 অফ দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস কাস্টমারি, এটা রেড ক্রসের যে রুল আছে তার 55 ধারায় খুব পরিষ্কার লেখা আছে যে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ যখন ফাঁদে পড়ে যাবে, উপদ্রুত এলাকায় থাকবে, তখন অত্যাবশ্যকীয়, যা না হলে তারা জীবন ধারণ করতে পারবে না, তা পৌঁছে দেওয়ার জন্য রুল 55-এ এই হিউম্যানিটেরিয়ান করিডরের কথা বলা আছে। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল IHL study, parties engaged in conflict have an explicit obligation to actively support and permit the unhindered movement of humanitarian assistance. এখানে আনহিন্ডার্ড মুভমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো রকমভাবে যখন এই করিডর দিয়ে এই জিনিসগুলো যাবে কোনোভাবে তাকে আটকানো যাবে না। খুব গুরুত্বপূর্ণ সত্যি তো। তাহলে এটাকে প্যান্ডোরা বক্স বলা হচ্ছে কেন? আসলে কোথায় ছিল? গাজা যখন গুড়িয়ে গেল, ইউএন এখন বড় বড় কথা বলছে, গাজাতে কি হয়েছে, ইউক্রেনে কি হচ্ছে, তখন তো চুপ। বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারে নিয়ে যাওয়ার পেছনে আসলে জিও পলিটিক্সে অনেকের স্বার্থ আছে। এবং বাংলাদেশকে কেন বেছে নেওয়া হচ্ছে তার কারণ আছে। তার কারণ সব শক্তি জানে যে গোটা জিও পলিটিক্স এখন চলছে শক্তের ভক্ত নরমের জম। যেখানে ভারতবর্ষে অনেকেই খুশি নন, তারা বলছেন ওইসব ইউএসএর কথা না শুনে পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি 21টা আমরা ক্যাম্প চিনি, 9টা গুড়িয়ে দিয়েছি, বাদবাকিগুলো গুড়িয়ে দেওয়া উচিত ছিল। এখন যার ক্ষমতা আছে, বলে না বাংলায় বসুন্ধরা বীরভোগ্যা, রাশিয়াকে কেউ থামাতে পারছে? ইউক্রেনকে এমন মার দিচ্ছে। অবশেষে কি হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত সর্বশক্তিমান ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে হোয়াইট হাউসের ডেকে অপদস্থ করল রাশিয়ার পক্ষে।
কারণ যার শক্তি তাকেই মানতে হবে, যার শক্তি তাকেই মানতে হবে। ইসরায়েল কেউ কিছু করতে পারছে? গাজা গুড়িয়ে দিচ্ছে। অনেকে স্বপ্ন দেখছেন ওই গাজাতে একটা বিরাট রিসোর্ট হবে, অনেক কিছু আবাসন হবে, ব্যবসা হবে, কিন্তু প্যালেস্টাইনের কিছু করতে পারছে না। হামাস এখনো বলছে ইসরায়েল আমরা হামাসকে শেষ করে দেব। মানে গাজাতে হামাস জন্মাতেই শেষ হয়ে যাবে। মানে জন্মেছে কি জন্মায়নি কেউ, হামাস হয়েছে তাকে শেষ করে দেবে, এমন মেকানিজম আনছে। সেই সময় ইউএন কোথায়? আসলে ইউএনও জানে যে যার যেখানে ক্ষমতা আছে সে শুনবে। সব দেশ বুঝে গেছে এটা। সেই জন্যে এই রুলসকে কাজে লাগিয়ে বাংলাদেশ দিয়ে ঢুকবে, কারোর কিচ্ছু করার নেই। এবার আমি চলে যাচ্ছি বাংলা ট্রিবিউনে। আপনারা বুঝতেই পারছেন এগুলো কোনোটা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম নয়। আসলে বাংলাদেশের সাংবাদিকরাও বুঝতে পারছেন, আমরা এখানে বুঝতে পারছি, ওরা ওখানে বুঝতে পারছে না, কিছু করতে পারছে না। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই মুহূর্তে বাংলাদেশের যা সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে কোনো সংবাদ মাধ্যম সত্যি কথাটা বলতে পারবে না। এই কথাগুলো বললে বাংলাদেশ থেকে তাকে বিতাড়ন করা হবে। বাংলা ট্রিবিউন কি বলছে? রাখাইনের জন্য মানবিক করিডর, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। গৃহযুদ্ধে জর্জরিত মায়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডর বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত কারা, কোথায়, কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে নিচ্ছে সেই প্রশ্ন উঠেছে। সাবাস বাংলাদেশ ট্রিবিউন, আসল কথাটা বলে দিয়েছে। এমন সিদ্ধান্ত কারা নিচ্ছে? উপদেষ্টারা নিচ্ছে, যারা জনগণ দ্বারা নির্বাচিত নয়, যারা এসছে মসনদে বসেছে, নির্বাচন হলেই ফুটে যাবে। কোথায়? ডিল অনেক আগে হয়ে গেছে। আপনাদের এক উপদেষ্টা এমনি ইউরোপে গিয়েছিল, ভাবছেন কি? তারপর এখানে মহাসচিব এসেছিলেন রাষ্ট্রসংঘে, ডিল কমপ্লিট। কোন প্রক্রিয়ায়? এরা যে প্রক্রিয়ার কথা বলবে সে প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছি। অফিসিয়ালি একটা প্রক্রিয়া, রুল 55, রেড ক্রসের যে নীতি রয়েছে তার 55 ধারা, সেই ধারা অনুযায়ী, কিন্তু এটা লোক দেখানো। কিসের ভিত্তিতে? কোনো ভিত্তি নেই। কেন সেটাও বোঝাবো। এবার চলে আসছি আরও একটি বাংলাদেশি সংবাদ সংস্থা, তারা কি লিখছেন? রাখাইনের জন্য মানবিক করিডর, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ বাড়ছে, মানে বিরাট উদ্বেগ। বিবিসি বাংলা লিখছে রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে? এবার চলে আসি দ্য ডেইলি স্টার বাংলা। রাখাইন করিডর বাংলাদেশের ভেতর দিয়েই কেন? প্রশ্ন তুলেছে। ঠিক, বাংলাদেশের মধ্য দিয়ে কেন ভাই? আরও তো জায়গা ছিল। এই যে সাগর পথ, জলপথ ছিল, নাওনি তো? একেবারে ঠিক প্রশ্ন তুলেছে ডেইলি স্টার বাংলা। রাখাইনে করিডর বাংলাদেশের ভেতর দিয়ে কেন? সবার প্রশ্ন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সহ বিপন্ন জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি চ্যানেল বা করিডর তৈরি করা হবে। তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত ফেব্রুয়ারি মাসে। আপনাদের আমি আগেই বলেছিলাম। এই যে এই লোকটি দেখছেন, খলিলুর রহমান, খুব গুরুত্বপূর্ণ এর অ্যাপয়েন্টমেন্টটা। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস একেই নিযুক্ত করলেন, খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের বলবো। এর পাসপোর্টটা শুধু বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্রের, পরে বাদবাকিটা বলবো। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের আলোচনায় হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক করিডরের বিষয়টি প্রথম উত্থাপিত হয়। খলিলুর রহমান ইনি প্রথম উত্থাপন করেন। এর পাসপোর্টটা, এর আত্মীয় স্বজন তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। কেন করেছে সেটা বলবো।
এবং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমি ওইসব নোংরা অভিযোগ নিয়ে কথা বলতে চাই না, সেটা বাংলাদেশের লোকেরা জানেন, আমি এই নিয়ে কথা বলছি না। কিন্তু এই লোকটা আসলে কে, কার এজেন্ট, একটু বুঝতে হবে। মানবিক করিডোর বিষয়টি প্রথম উত্থাপিত হয়। এ বিষয়ে খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, আরাকান আর্মি, আন্তর্জাতিক সংস্থা এবং মায়ানমার সরকার সবার সঙ্গে আলোচনা করেই তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে গিয়েছিলেন। তার ভাষায়, জাতিসংঘ মহাসচিবকে আমরা বলেছি রাখাইনে যে মানবিক সমস্যা, যে সংকট, সেটা মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নেই। ও, তার মানে আপনি উত্থাপিত করেছেন। মানে কিরকম বুঝতে পারছেন তো? একজন কন্ট্রাক্টর একটা বড় সংস্থায় গেছে একটা কন্ট্রাক্ট নিতে, কমিশন নেবে, কমিশন। এই কমিশন নেওয়ার জন্য নিজেই 7 তাড়াতাড়ি বাংলাদেশের মধ্য দিয়ে শুয়োরের মাংস যাবে রাখাইন প্রদেশে, 7 তাড়াতাড়ি জনাব খলিলুর রহমান চলে গেলেন। আপনারা অনেকে জানেন একজন বিখ্যাত একজন লেখক, আমি তার কথা উদ্ধৃতি করছি। এই যে ইসরায়েল নিয়ে, প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা, তিনি খুব দুঃখ করে বলেছিলেন, তিনি খুব ধর্মপ্রাণ, ইসলামিক বিশ্বাসে ধর্মপ্রাণ। তিনি বলেছিলেন, যুগে যুগে সব ধর্মেই বিশ্বাসঘাতকরা জন্ম নেয়। এই বিশ্বাসঘাতকরা মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করে। এখন দেখতে হবে এই খলিলুর রহমান এই বিশ্বাস নিয়ে কীরকম করে খেলবেন। যাই হোক, এর 1 মাস পরে গত মার্চ মাসে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব। আসেন না, তাকে নিয়ে আসা হয়। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সম্মেলনে বলেছিলেন, মিয়ানমারে লড়াই বন্ধ এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এর প্রথম ধাপ হবে সহিংসতা বন্ধ করা, অর্থাৎ হিংসা বহন করা, এবং একই সঙ্গে এমন কার্যকর ব্যবস্থা গঠন করা যা মিয়ানমারের প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম করবে, যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনকে সহজ করবে। কিন্তু উনি কি গ্যারান্টি দিতে পারছেন, বা এই খলিলুর রহমান কি গ্যারান্টি দিচ্ছেন আপনাদের যে রোহিঙ্গা 1.3 মিলিয়ন যে রোহিঙ্গারা আপনাদের বাংলাদেশে রয়েছে, কক্সবাজারে রয়েছে, অথবা ওই সীমান্তে রয়েছেন, তাদের নিয়ে নেওয়া হবে? হিউম্যানিটেরিয়ান করিডর নিয়ে যখন ত্রাণ গিয়ে পৌঁছাবে, তখন কি আরাকান আর্মি একবারও বলেছে এদের নিয়ে নেবে? তাহলে আসলে এসবই দেখানো। তার বক্তব্যে দুটো বিষয় স্পষ্ট ছিল। আরাকান আর্মি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হওয়া সত্ত্বেও বাংলাদেশ যেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, এবং দ্বিতীয়, রাখাইনে সহায়তা পাঠাতে যেন বাংলাদেশ একটি চ্যানেল করিডর তৈরি করে। কি আশ্চর্য! তারাই বলছেন এরা সহিংসতা অর্থাৎ হিংস্র আচরণ করছে। আবার এমন অনেক উপাদান রয়েছে আরাকান আর্মি, আসলে আমরা জানি যে ইসলাম বা রোহিঙ্গা যাদের বিশ্বাস, এরা যেহেতু বৌদ্ধ, এদের তাড়াতে চাইছে দেশ থেকে, বাংলাদেশকে বলছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। বাংলাদেশ না মুসলমান প্রধান দেশ, তাকে এরকম এত সহজে বলে দিচ্ছে, আর সব বসে আছে, কেউ কিছু বলতে পারছে না। পারবে না তো। তার কারণ ওইসব মুখে 5 থেকে 7% জঙ্গি ইসলামী মৌলবাদী নাচানাচি করে, সংখ্যালঘু হিন্দুদের ধরে মারধর করে, মন্দির ভাঙতে পারে, উচ্চ পদস্থ জায়গায় যে সমস্ত হিন্দুরা আছে তাদের জোর করে পদত্যাগ করাতে পারে। কিন্তু আসল জায়গায় যুগে যুগে তাই। নয়তো ভাবতে পারেন, আমি ধরেই নিচ্ছি, ধরে নেওয়া কি, সত্যি তো, লাদেন গোটা পৃথিবীর সন্ত্রাসবাদের মুখ ছিল। যেদিন লাদেনকে নিকেশ করা হলো, সন্ত্রাসবাদ অভিভাবকহীন হলো, মেনে নিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তাকে তার দেহ সৎকারের ব্যাপারে আদৌ মানা হয়েছিল কোনো নিয়ম? আরে ওইটুকু তো প্রাপ্য পৃথিবীর যে কোনো মানুষের থাকে। কি হলো? তাকে পুড়িয়ে গুঁড়ো করে সমুদ্রে
ফেলে দেওয়া হলো। কেউ বলেছিল কোথায় গেল মুসলিম ব্রাদারহুড, বা সাদ্দাম হুসেনের সময়, গাদ্দাফির সময়। আসলে আসলে এদের মধ্যেও অনেক গোষ্ঠী আছে, মুখে ধর্মের কথা বলে কিন্তু কতটা ধর্মপ্রাণ, যুগে যুগে এই প্রশ্নটা উঠেছে। যে কারণে বলছিলাম না খুব দুঃখ করে বলেছিল, আজকে প্যালেস্তাইন ইসরায়েলের সমস্যাই হতো না যদি এরা সব ঠিকঠাক থাকতো। যাই হোক, আমি ফিরে আসি। তার মানে আরাকান আর্মি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হওয়া সত্ত্বেও বাংলাদেশ যেন তাদের সঙ্গে যোগাযোগ রাখে, ভাবুন। দ্বিতীয়, রাখাইনের সহায়তা পাঠাতে যেন বাংলাদেশ একটি চ্যানেল করিডর তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে এই তো কক্সবাজার, এই তো সেই জায়গা। তা এই যে এতটা সমুদ্র রয়েছে, কেন ভাই? আর কি অন্য পথ ছিল না? এখান থেকেই যেতে হবে, আর অন্য কোনো পথ ছিল না? কারণ আছে, অন্য কোনো পথ থাকবে না, কারণ আছে। আসলে ইউনাইটেড নেশনের নামে ইউনাইটেড স্টেটস পরিষ্কার জানে যে এই ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশে কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই বা দম নেই। সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে, ভারতের ক্রিকেট থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারে, পাকিস্তানের মুখের ঝালকে গুজব রটাতে পারে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারে না। কেন করতে পারে না দেখাবো। চীনের সঙ্গে একটা সম্পর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যদি এই করিডরটা তৈরি হয়, তাহলে চীন যদি খেপে যায় তাহলে কি হবে, এই নিয়েও প্রশ্ন আছে। চীন তো আক্কা করে না, বলছি তো। মার্কিন যুক্তরাষ্ট্র তোয়াক্কা করে না, চীনও তোয়াক্কা করে না। কেন চীন তোয়াক্কা করে না? চীন জানে এরা শক্তের ভক্ত, নরমের জম। কেন বলছি এই কথা? কারণ আছে। আসলে অনেকে বলেন বা বলছেন বা ভাবতেও পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই হিউম্যান করিডর দিয়ে রাখাইনে যদি তাদের মালপত্র, অত্যাবশ্যকীয় পণ্য তথাকথিত পাঠায়, তাহলে চীন চটে যাবে না? আসলে আপনাদের বলে রাখি, চীন মার্কিন যুক্তরাষ্ট্র কেউই পাত্তা দেয় না। কেন? তার কারণ চীন জানে এরা শক্তের ভক্ত, নরমের জম। কেন এই কথা বলছি? তার কারণ চীনে শি জিনপিং তিনি জানেন যে কিভাবে এই ইসলামিক ওয়ার্ল্ডের সঙ্গে ব্যবহার করতে হয়। কেন বলছি? তার কারণটা ইতিহাসে লেখা থাকবে। আমি ফ্রিডম হাউস 2017, এই 2017 আবার খুব গুরুত্বপূর্ণ বছর, তাৎপর্যপূর্ণ। এটা বলতে পারেন মহাসমাপতন। এই সময়ই কিন্তু রোহিঙ্গাদের রাখাইন থেকে গলা ধাক্কা দিয়ে একের পর এক বের করা হচ্ছে। এবং আবার ইতিহাসের কাছে প্রশ্ন থাকবে যে এই রোহিঙ্গা শিবিরগুলোতে কেন বৃদ্ধারা নেই, কি হয়েছে তাদের, এটা আমার জিজ্ঞাসা। যাই হোক, 2017 সালে এটা ফ্রিডম হাউস লিখছে, ইসলাম রিলিজিয়াস ফ্রিডম ইন চায়না, খুব গুরুত্বপূর্ণ, পড়ে নেবেন বিশদে ফ্রিডম হাউসে গিয়ে, খুব সুন্দর করে লিখেছেন। Islam under Xi Jinping. When Xi Jinping took the helm of the CCP in November 2012, CCP মানে কমিউনিস্ট পার্টি, চায়নার কমিউনিস্ট পার্টি CCP, তার কথা বলছে। তার যখন তিনি সর্বাধিনায়ক হলেন, the space for peaceful religious practice or other expressions of Uyghur Muslim identity had already shrunk considerably in the years since July 2009. 2009 থেকেই মূলত যারা চীনে বসবাস করেন, উইঘুর মুসলিম সম্প্রদায় বহু বছর ধরে আছেন, তাদের কিন্তু এই যে রিলিজিয়াস প্র্যাকটিস, অর্থাৎ স্বাধীনভাবে সে তার ধর্ম অনুশীলন করবে, সেটা কিন্তু বন্ধ হতে শুরু করে, সংকীর্ণ হয়ে যায়। বাই কন্ট্রাস্ট, হিউ মুসলিমস এনজয়েড, এর ঠিক উল্টো দিকে হিউ মুসলিমস তারা সিগনিফিকেন্টলি গ্রেটার লিওয়ে টু প্র্যাকটিস কোর এলিমেন্টস অফ দেয়ার ইসলামিক ফেথ, অর্থাৎ তাদের ইসলামিক যে ফেথ রয়েছে সেটা কিন্তু তারা করতে পারতেন, মানে তারা তাদের মতো করে ধর্মচারণ করতে পারতেন।
Under Xi Jinping, both groups have experienced intensified restriction. মানে অসম্ভব তাদের ওপর নিষেধাজ্ঞা জারি হলো। Through the gap of in treatment between Hu and Uyghur Muslim remains wide. The period since 2012 has also featured an increase in violent attacks by Uyghurs against police officer, symbol of official authority, fellow Uyghurs who are seen as government collaborators, including religious leaders and civilians. Several incidents have occurred in areas outside Xinjiang, most notable a March 2014 stabbing attack at Kunming train station left at least 29 people dead. অর্থাৎ একের পর এক সংঘর্ষ হয়েছে। কি হচ্ছে? যে বিভিন্ন রিলিজিয়াস প্র্যাকটিস সেগুলো করা বন্ধ করেছে। হ্যাঁ, প্রথম দিকে একটা উত্তপ্ত বাতাবরণ সৃষ্টি হয়েছে, তারপর চীনের সরকার, চীনের কমিউনিস্ট পার্টি এমন চাপ দিয়েছে, এ তো আর এই ভারতের কমিউনিস্ট পার্টির মতো নয়। মানে আপনারা জানেন তো নিশ্চয়ই যে ডাইরেক্ট অ্যাকশন ডেতে সেখানে কিছু কমিউনিস্ট পার্টির লোকও গিয়ে বসেছিল মুসলিম লীগের সঙ্গে। বিখ্যাত দাঙ্গা, যাকে ক্যালকাটা কিলিংস বলা হয় 1946 সালে। এ হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি, ধাতি আলাদা। মানবে মানে কোনো কিছু মানতে দেব না, কোনো ধর্মফর্ম চলবে না, চলবে না তো চলবে না, এইটা চীন জানে। ইসলাম রিলিজিয়াস ফ্রিডম ইন চায়না, religious attire and appearance under Xi, a campaign to discourage Uyghur women from covering their face or even heads. দেখুন, বোরখা পরতে দেওয়া তো দূরের কথা, তাদের মুখ বা মাথা ঢাকতে দিচ্ছে না। আর forbidden particularly young men from growing long beards has intensified, expanded and become more formalized. আসলে গোঁফ ছাড়া দাড়ি রাখতে দেবে না, এমনকি দাড়ি রাখাকেও সেখানে সন্দেহের চোখে দেখা হয়। Ramadan, restrictions on Uyghur fasting during the Ramadan are not a new phenomenon but have become more systematic since 2012. দেখুন, ওখানে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন কাগজে দেখেছেন যে এই মুহূর্তে ইউরোপের ইংল্যান্ডে সবচেয়ে পপুলার জনপ্রিয় নাম কি জানেন? মোহাম্মদ। এটা আমি বলছি না, এটা কাগজ বলছে, বিদেশি কাগজ বলছে মোহাম্মদ। ভাবুন, ইউনাইটেড কিংডমে, ইউকেতে, সেইখানে চীনে যদি এই নাম কেউ রাখে তাহলে তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। সেখানে কোনো ধর্মগ্রন্থ পড়া যাবে না প্রকাশ্যে, সেখানে বোরখা পড়া যাবে না, সেখানে কোনো রকমভাবে কোনো ধর্মীয় কোনো ঘটনা ঘটানো যাবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে চীন। এবার চলে আসি ইনফর্মাল প্রেয়ার। দ্য Xinjiang religious affair regulations that came into effect in January 2015 state that religious activities can only take place in registered venues. কতগুলো ভেন্যু ঠিক করে দেওয়া হবে, সেখানে একমাত্র করা যাবে, তার বাইরে কিচ্ছু করা যাবে না। While practice in government office, public schools, business and other places is prohibited. আর কোথাও করা যাবে না কিছু। হালাল, খুব গুরুত্বপূর্ণ। আমাদের কলকাতা শহরেও সমস্ত বড় বড় রেস্টুরেন্ট হালাল করে। কেন? কারণ যারা ইসলামে বিশ্বাস করেন তারা হালাল ছাড়া খান না। কিন্তু চীনে এসব চলবে না। চীন কি বলছে? চাইনিজ অথরিটিজ লঞ্চ অ্যান্টি হালাল ক্র্যাকডাউন। ওইসব হালাল টালাল চলবে না বলে দিয়েছে। আমি এসব দেখাচ্ছি কেন জানেন? তার কারণটা হচ্ছে যে চীন কিন্তু খুব পরিষ্কারভাবে তার একটা স্ট্যান্ড নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই বাংলাদেশ, সেই বাংলাদেশ কোথায় যায়? চীনে যায়। এবং আপনাদের একটা কথা বলে রাখি, পর্ক চীনের চীনের সবচেয়ে বেশি জনপ্রিয় যত ধরনের খাবার আছে, পর্ক হচ্ছে অন্যতম। এমনকি পিকলস, আচারও হয় ওই পর্ক থেকে।
মানে আপনি খান না খান, আপনাকে সেই পর্কের আচার দিয়ে দেওয়া হবে। সে কুমনিংয়ে বলুন বা চীনে বেইজিংয়ে বলুন, সব জায়গায় আচার হচ্ছে পর্কের আচার। তা সত্ত্বেও আমাদের কথা না, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ একটা প্রতিবেদন করেছে। কবে করেছে? 2025-এর 11ই মে। চায়না ইমার্জেস অ্যাজ আ ফেভারিট ডেস্টিনেশন ফর বাংলাদেশি স্টুডেন্টস সিকিং হায়ার এডুকেশন। বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু সেই চীনেই যাচ্ছে। চীন বুঝে গেছে, চীন বুঝে গেছে। এবার চীনের এই যে কমিউনিস্ট পার্টি, এই বিষয়ে যে তাদের যে একটা গোপন থিসিস আছে, সেই থিসিসটা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক জানে যে হাউ টু ম্যানিপুলেট। আমি আবার চলে এলাম প্রথমে, সত্যিকারের গেঁড়া কলে পড়েছে বাংলাদেশ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে খলিলুর রহমানকে অ্যাপয়েন্ট করেছেন, এরা সবাই হচ্ছে এজেন্ট। যতদিন না নির্বাচন হবে ততদিন এরা মসনদে থাকবেন। হ্যাঁ, এটা হতে পারে, ভবিষ্যতে এটা হতে পারে, আমরা দেখব ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো রাষ্ট্রপতি হলেন, কিন্তু বাদবাকিরা আর কি পাবে? সবাই বলছে যে তুমি তো সব পেয়ে গেলে, আমরা তো কিছুই পেলাম না। জীবনে তো সবই পেয়ে গেলে, নির্বাচনে না দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধানও হয়ে গেলে, ফাউন্ডেশন অর্থাৎ ওই বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে কাজ করে তুমি নোবেল পুরস্কারও পেয়ে গেলে। বলছে এগুলো, লোকে বলছে, আমি বলছি না। তোমার পিএইচডিটা ওয়েলফেয়ার ইকোনমিক্সের মধ্যেই পড়ে, জীবনে তো তুমি সবই পেয়ে গেলে, আমরা তো কিছু পেলাম না। সেই জন্যেই এজেন্টরা এই হিউম্যান করিডরটা করছে। এই হিউম্যান করিডর করলে সুবিধা কি আছে? সুবিধা অনেক। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম ওই রিজিয়নে প্রবেশ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রবেশের মধ্য দিয়ে ওই রিজিয়নটাকে, এই যে সেন্ট ম্যারিজ দ্বীপ সহ বিভিন্ন জায়গার কথা বলে, রাখাইনটাকে যদি হাতের মুঠোতে নিয়ে আসতে পারে, জিও পলিটিক্সে লাভ আছে, সবাইকে চাপে রাখতে পারবে, আর বাংলাদেশকে তোয়াক্কা করবে না। আর বাংলাদেশের মধ্য দিয়ে ওই পর্ক যাবে, বিদেশি পর্ক যাবে একেবারে রাখাইন বর্ডারে। অর্থাৎ দেখিয়ে দিল ইউনাইটেড স্টেটস, আমার ভয় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। অর্থাৎ তোমাদের রোহিঙ্গা যারা ইসলামে বিশ্বাস করে, তাদের যারা পেটাচ্ছে, তোমাদের সামনে দিয়ে, তোমাদের মধ্য দিয়ে, তোমাদের রাস্তা দিয়ে নিয়ে যাব পর্ক, তাদের খাওয়াবো, দেখ কেমন লাগে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার গেঁড়াকলে, বাংলাদেশ গেঁড়াকলে। কিন্তু লাভ হবে খলিলুর রহমান সহ একাধিক উপদেষ্টার। কেন? যাদের যাদের এখনো ইউএস পাসপোর্ট নেই, নিশ্চয়ই সবার ইউএস পাসপোর্ট হয়ে যাবে। বিদেশে পালানোর, অর্থাৎ এই গোটা দেশটাকে লুটপাট করে একদিন না একদিন তো নির্বাচিত সরকার আসবে, তার আগে সবাই সব কিছু তৈরি করে নেবে। ব্যাংক ব্যালেন্স থেকে বিদেশে থাকার, গা ঢাকা দেওয়ার সব সুযোগ পাবে। ভারত আলাদা, বাংলাদেশ পাকিস্তান এই ব্যাপারে আলাদা। কেন বলছি? ভারতবর্ষে আমাদের যেহেতু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, যেটা পাকিস্তান বা বাংলাদেশে নয়, সেই জন্য দেখবেন সেখানকার অধিকাংশ প্রভাবশালী লোক তারা সব বিদেশে থাকে, কিন্তু ভারতে সেটা হয় না। ভারতে সেটা হয় না। ওখানের প্রবণতাই হচ্ছে খেয়ে দে বেরিয়ে যাবো বিদেশে, আমার পরবর্তী 7 প্রজন্ম যেন থাকে দুধে ভাতে বিদেশে। সুতরাং বাংলাদেশে আসলে কিছু মানুষ এই হিউম্যান করিডরটা তৈরি করছে, তাদের নির্দিষ্ট এজেন্ডা আছে। সেটা বিদেশে থাকা হতে পারে, সেটা তাদের টাকা পয়সা হতে পারে, অন্য সুযোগ সুবিধা হতে পারে, বিদেশি খেতাব হতে পারে, কারোর ছেলেমেয়েকে আবার বিদেশের বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পাইয়ে দেওয়া হবে। এসব কারণে বাংলাদেশের মধ্য দিয়ে পর্ক যাবে এবার রাখাইনে। ক্ষমতা থাকলে করে দেখা, উদ্ধত তারা বলছে, যারা জানে যে না, এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। এখন প্রশ্ন হচ্ছে, এতে কি বাংলাদেশের ভালো হবে? উত্তর এক কথায় সংক্ষিপ্ত, না।
কিন্তু এ বিষয়ে আমি আলোচনা করব না। যাদের দেশ যাদের মুলুক তারা বুঝুক। আপাতত বিদায় নিচ্ছি। জয় হিন্দ। ঋতব্রত ভট্টাচার্য আবার রণক্ষেত্রে এই বিষয় নিয়ে আসবে আর একটু কয়েকদিন বাদে। কেন? সেভ করে রাখবেন। আজকে যে কথাগুলো বলছি সেগুলো সেদিন আবার মিলিয়ে দেব যে কোন পথে যাচ্ছে। এখনো পর্যন্ত যা অবস্থা, হিউম্যান করিডর হবে, কারণ সব উপদেষ্টারা মেনে নিয়েছেন, জনগণ বোকা বনছেন।